রাজকে শ্রদ্ধা বা অভয় নয়, বরং খুন করেছে তৃতীয় কোনো ব্যক্তি। কীর্তি রুম থেকে একটি বন্দুক খুঁজে পেল শ্রদ্ধা। তাহলে কি কীর্তি এই হত্যাটি করেছে? হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নয়না যে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দেব না। বরুণ উকিলের কাছে গেছে আর খুব শীঘ্রই অভয়কে সারিয়ে আনা হবে। বরুণ কিছু করবে, তুমি টেনশন করিও না। এরপর নয়না যে ঋতুকে বলে, ঋতু, তুমি শ্রদ্ধার পাশে থাকো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এরপর ঋতু শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি টেনশন করিও না, আমরা আদালতে প্রমাণ করব যে অভয় নিজের যান বাঁচাতে রাজকে গুলি করে দিয়েছে। তখন শ্রদ্ধা বলে, না বুয়াজি, এটা ঠিক নয়। তখন ঋতু বলে, আর কি বলছো তুমি শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, আমি ঠিকই বলছি, গুলি অভয় বা আমি কেউই চালাইনি। আবার অন্যদিকে আমরা দেখি অভয় উকিল এবং বরুণের সামনে বলছে, হ্যাঁ, গুলি আমি বা শ্রদ্ধা কেউই চালায়নি। তখন বরুণ বলে, তাহলে গুলি হয়তো চিত কোনো ব্যক্তি চালিয়েছে। তখন অভয় বলে, হ্যাঁ, এটাই হবে। আবার এদিকে আমরা দেখি বুয়াজি দেওয়ালের দিকে একটি গুলি চিহ্ন দেখতে পায়। তখন বুয়াজি বলে, তাহলে প্রথম গুলি এখানেই চলেছিল। এরপর শ্রদ্ধা বলে, আর দ্বিতীয় গুলি? এই সোফা শেদ করে ওই দিকে চলে গেছে। তখন বুয়াজি বলে, তুমি দ্বিতীয় গুলি কোথায় দেখলে? তখন শ্রদ্ধা বলে, এই দিকে দেখো। এরপর শ্রদ্ধা বলে, আদালতে উকিল সাহেব বলেছিল রাজের গুলি থেকে 2 গুলি চলেছে, এখানে 2টি গুলি আছে, তাহলে রাজকে তৃতীয় কোনো ব্যক্তি খুন করেছে। আবার অন্যদিকে আমরা দেখি বরুল অভয়কে জিজ্ঞাসা করে, তৃতীয় যে ব্যক্তি গুলি চালিয়েছিল তুমি বা শ্রদ্ধা কেউ কি দেখেছিলে? তখন অভয় বলে, না, আমরা তাকে দেখিনি, কিন্তু এই গুলি তৃতীয় কোনো ব্যক্তিই করেছে। আবার এদিকে বুয়াজি শ্রদ্ধাকে বলতে থাকে, যে ব্যক্তি এই গুলিটা করেছে সে আসলে অনেক চালাক ছিল, তা না হলে সে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গুলি করে তোমাদেরকে ফাঁসিয়ে দিতে পারত না। তখন শ্রদ্ধা বলে, সে যতই চালাক হোক না কেন, সে কোনো না কোনো প্রমাণ রেখেই যায়। এরপর শ্রদ্ধা বলে, এই 2 গুলির ছাপই তোমাদের জন্য অনেক বড় প্রমাণ। এরপর আমরা দেখি শ্রদ্ধাদের বাড়িতে রাগিনী এসে উপস্থিত হয়। তখন সেখানে নয়নাজি চা নিয়ে উপস্থিত হয়, আর নয়নাজি রাগিনীজিকে দেখে অনেক চমকে যায় এবং তার হাত থেকে সব চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। নয়নাজি তখন রাগিনীজিকে বলে, তোমার এত বড় সাহস, আমাদের ছেলেকে খুনের দোষ চাপিয়ে দিয়ে তুমি আবারও আমাদের বাড়িতে এসেছো? তখন সেখানে উপস্থিত হয় তানুজাই এবং বলে, তুমি আমার ছেলেকে জেলে পুরে দিয়ে এখানে এসেছো, তোমাকে তো আমি ছাড়বো না। এরপর তানুজা রাগিনীজিকে এক থাপ্পড় মারে এবং বলে, বেরিয়ে যাও এখান থেকে। তখন রাগিনী বলে, আপনার ছেলে আমার স্বামীকে হত্যা করেছে আর আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন? তানুজা তখন বলে, তোমার স্বামী তো আমার বৌমাকে মারার জন্য এখানে এসেছিল, তুমি আদালতে মিথ্যে বললে কেন? শ্রদ্ধা তার শ্বশুরকে বলে, বাবা, আপনি মাম্মিজিকে ঘরে নিয়ে যান, তিনি অসুস্থ। এরপর তারা সবাই ঘরে চলে যায়। তখন রাগিনী জিতলাতে থাকে এবং বলে, শ্রদ্ধা, আমাকে একটু পানি দেবে, আমার গলাটা কেমন জানি করছে। তখন শ্রদ্ধা এবং ঋতুজি পানি আনতে কিচেনে যায়। ঋতুজি অর্থাৎ বুয়াজি শ্রদ্ধাকে বলে, কি দিনকাল পড়ে গেল, সে আমাদের ফাঁসিয়ে দিয়ে আমাদের বাড়িতে এসেছে, জানি না কি মতলবে এসেছে। শ্রদ্ধা এবং বুয়াজি যখন কিচেনে যায় তখন রাগিনীজি তাদের পুরো বাড়ি খুঁজতে থাকে। সেই কি যেন খুঁজতেছিল, সে হয়তো কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল, অথবা সেই ডিলের পেপারটা খুঁজতে এসেছিল। এরপর বুয়া এবং শ্রদ্ধা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে রাগিনী নেই, সে সেখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখি অনেক ভয় পেয়ে কেয়ারা স্কুল থেকে বাড়িতে চলে আসে, আর কেয়ারাকে দেখে শ্রদ্ধা বলে, তোমার কি হয়েছে? তখন কেয়ারা ভয়ে ভয়ে বলে, মাসি, শিয়া এবং শানবি। তখন শ্রদ্ধা বলে, কি হয়েছে শিয়া এবং শানভির? এরপর আমরা দেখি শিয়া এবং শানবি বাড়িতে চলে আসে। শিয়া এবং শানবিকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, সামার পুরা স্কুলে রটিয়ে দিয়েছে, আমাদের বাবা একজন খুনি, আমাদের বাবা মানুষকে হত্যা করেছে, আর এটি নিয়ে পুরো স্কুল আমাদেরকে দোষারোপ করছে, সবাই আমাদেরকে কথা শোনাচ্ছে, আর আমাদের গায়ে এসব কি লিখে দিয়েছে? সিয়া এবং শানবি ড্রেসের সামার লিখে দিয়েছিল আমাদের বাবা খুনি। এরপর বাচ্চারা শ্রদ্ধাকে বলে, মামা, আমরা স্কুলে যাব না, স্কুলে গেলে আমাদেরকে সবাই এভাবে জ্বালাবে। তখন শ্রদ্ধা বলে, তোমরা কেন স্কুলে যাবা না? তোমরা যদি স্কুলে না যাও তাহলে প্রমাণিত হবে তোমাদের বাবাই দোষী, সবাই তখন তোমাদের বাবার উপর দোষারোপ দিবে। তখন শিয়া এবং শানবি বলে, আমরা স্কুলে যাব, আমাদের বাবাকে আমরা দোষী প্রমাণিত হতে দেব না। তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ, তোমরা স্কুলে যাবে এবং স্কুলে সবাইকে উঁচু গলায় বলবে আমাদের বাবা কোনো কিছুই করেনি। অভরের বাবা তখন বাচ্চাদের বলে, এরপর স্কুলে কোনো সমস্যা হলে তোমরা সর্বপ্রথম আমাকে জানাবে। এরপর শ্রদ্ধা বাড়ির সবাইকে বলে, আমরা বাড়ির সবাই যদি একত্রিত হয়ে লড়ি তাহলেই আমরা অভয়কে বাইরে বের করে আনতে পারবো, আমরা অভয়কে মিথ্যা দোষে শাস্তি পেতে দেব না, আমরা সবাই মিলে অভয়কে বাইরে নিয়ে আসবই, আমরা সম্মানের সাথে তাকে বাইরে আনবো। এরপরের দিন আমরা দেখতে পাই কীর্তি তার রুমে ছিল। ঠিক সেই মুহূর্তে বরুণ সেখানে উপস্থিত হয়, আর বরুণকে দেখে কীর্তি জিজ্ঞাসা করে, থানায় কি হলো? উকিল তোমাকে কি বলল? বরুণ কোনো কথাই বলছিল না, কিন্তু কীর্তি বারবার করে বরুণকে জিজ্ঞাসা করছিল। তখন বরুণ অনেক রেগে যায় এবং বলে, তুমি কি বলতে চাচ্ছ? তুমি তো এটাই শুনতে চাচ্ছ যে আমি তোমার ব্যাপারে উকিল সাহেবকে কিছু বলেছি কিনা? তুমি সবসময় নিজের স্বার্থই খোঁজো, তোমার মতো স্বার্থপর আমি একটাও দেখিনি। তোমার বোন এবং তোমার বোন জামাইকে তোমার কারণে শাস্তি পেতে হচ্ছে। রাজ্যে তোমার কারণে শ্রদ্ধাকে মারতে এসেছিল, এই বিষয়টা ক্লিয়ার না করলে অভয় কখনই ছাড়া পাবে না। তোমার কারণে আমার
ভাইকে জেলে শাস্তি পেতে হচ্ছে। আমি কোনোভাবে এটা বরখাস্ত করব না। আমি কালকেই আদালতে সবার সামনে এটা বলে দেব যে তোমার কারণেই এত কিছু হয়েছে। তোমার এবং রাজের মধ্যে থাকা অবৈধ সম্পর্কের কারণেই রাজ শ্রদ্ধাকে মারতে এসেছিল। তখন কীর্তি অনেক ভয় পায়। কীর্তি তখন বরুণকে রিকোয়েস্ট করে সে যেন এই কথাগুলো আদালতে উচ্চারণ না করে। বরুণ তখন বলে, তোমার মতো স্বার্থপর আমি একটাও দেখিনি। অভয় তোমার বোনের যাই, আমার ভাই শিয়া এবং শানভীর বাবা। সে তোমার কারণে আমার ভাইয়ের আমি এত বড় সর্বনাশ হতে দিব না। এরপর বরুণ রেগে সেখান থেকে চলে যায় এবং নাইনাজি তখন সেখানে উপস্থিত হয় এবং সে মনে করে বরুণের সাথে আবারও কীর্তির কোনো বিষয় নিয়ে ঝামেলা লেগে গেছে। এরপর নাইনাজি শ্রদ্ধার সাথে দেখা হয় এবং তিনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, জানি না আজকেও বরুণ এবং কীর্তির কি হয়েছে, তারা আবারও ঝগড়া শুরু করে দিয়েছে। এরপর শ্রদ্ধা বলে, আপনি চিন্তা না, আমি দেখতেছি। এরপর শ্রদ্ধা বরুণের সাথে দেখা করার জন্য বরুণের রুমে যায় এবং সেই সেখানে গিয়ে দেখতে পাই সেখানে কীর্তি বসেছিল। কীর্তি তখন বরুণের সেই কথাগুলো ভাবছিল। বরুণ যদি সবার সামনে সব সত্য ফাঁসিয়ে দিয়ে দেয় তাহলে কীর্তির সর্বনাশ হয়ে যাবে। এরপর শ্রদ্ধা কীর্তিকে জিজ্ঞাসা করে, কীর্তি, বরুণ কোথায় গিয়েছে? তখন কীর্তি বলে, এখন এসে বাইরে গেল। এরপর শ্রদ্ধা কীর্তির সামনে রাজের ব্যাপারে কথা তুললে কীর্তি বলে, দিদু, আমাকে একা থাকতে দাও, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তখন শ্রদ্ধা সেখান থেকে যেতেই ধরবে ঠিক সেই মুহূর্তে কীর্তির ব্যাগ থেকে একটি বন্দুক মাটিতে পড়ে যায় আর এটি দেখে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায়। শ্রদ্ধা তখন মনে করে কীর্তি হয়তো এই খুনটা করেছে। শ্রদ্ধা তখন বন্দুকটি হাতে নেয় এবং কীর্তিকে প্রশ্ন করে, তুমি এই বন্দুক কোথায় পেলে? তাহলে তুমি কি রাজকে হত্যা করেছ? তখন কীর্তি বলে, না দিদু, আমি এই কাজ করিনি। তখন শ্রদ্ধা বলে, তুমি যদি হত্যা না করেই থাকো তাহলে তোমার কাছে এই বন্দুক কিভাবে আসলো? তখন কীর্তি বলে, দিদু, রাজ আমার সবকিছু শেষ করে দিয়েছে। তার কারণে আমি আমার ইজ্জত হারিয়েছি, আমার সন্তানকে থেকে ভালোবাসা হারিয়েছি, আমার স্বামীর কাছে আমার সম্মান হারিয়েছি। আমার মনে হয়েছে তাকে খুন করে ফেলি, কিন্তু আমি সেটি করতে পারিনি। আর এই বন্দুক আমার নয়, আমি খুন করিনি। তখন শ্রদ্ধা বলে, তুমি যদি হত্যা না করেই থাকো তাহলে তোমার কাছে বন্দুক কিভাবে আসলো? তখন কীর্তি বলে, না দিদু, এটা আমার নয়, আমি জানি না এটা কার। শ্রদ্ধা তখন কীর্তিকে বলে, কীর্তি, তুমি সত্যি করে বলো, তুমি যদি একটাও মিথ্যে কথা বলছো তাহলে তোমার পুরো কাহিনী আমি সবার সঙ্গে ফাঁসিয়ে দেব। কিন্তু কীর্তি তখনও বলে, না, আমি খুন করিনি। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 303 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে ওনাদের দেখায় সুযোগ করে দিও। ধন্যবাদ।